নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের শ্রেষ্ঠতম দ্বীনি বিদ্যানিকেতন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটির দিকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু তাকিয়ে রয়েছে। এখানে কিভাবে শিক্ষার্থীরা বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, এই বিষয়টি কিন্তু সবাই জানতে চায় এবং এখানকার পাঠদান পদ্ধতি, এখানকার নিয়ম কানুন এগুলো সম্পর্কেও সারা বাংলাদেশ কিন্তু জানার আগ্রহ রাখে। সেই জায়গা থেকে আমরা একটি ধারাবাহিক অনুষ্ঠান করে চলেছি, সেটি হচ্ছে যে কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে। আমরা বেসিক্যালি দারুন নাজাত থেকে হাজার হাজার কৃতি শিক্ষার্থী বের হয়েছে, তোর মধ্যে থেকে আমাদের সামর্থ্যের জায়গা থেকে যাদেরকে আমরা সুযোগ পাই তাদেরকে নিয়ে আসবার চেষ্টা করি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ উদ্যোক্তা থ্রেডেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব ওয়াহিদুর রহমান শান্ত। সে আমাদের কাছে উপস্থিত হয়েছে। তারা আরও একটি ভালো পরিচয় বা আমার কাছে খুব ভালো লাগার পরিচয়, সে হচ্ছে যে আমার খুব পছন্দের একজন মানুষ এবং আমরা একসাথে এই প্রতিষ্ঠানে বেড়ে উঠেছি, একই রুমে থেকেছি, বা আমার একজন ভালো বন্ধু বটে। সুতরাং সে আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে এসেছে, এই জন্য প্রথমেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে দারুন নাজাত থেকে 2013 সালে দাখিল পরীক্ষা দেওয়ার পর চলে যাই, এরপর সরকারি বিজ্ঞান কলেজ, এরপর ইউনিভার্সিটি লেভেল। তো তারপরেও দারুন নাজাতের একটা এনভায়রনমেন্ট, দারুন নাজাতের যাদের সাথে উঠা বসা হচ্ছে আগে থেকেই, তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখা, তাদের সাথে উঠা বসা এখনও হচ্ছে। তো সব কিছু মিলে মনে হচ্ছে যে কেমন জানি একটা দারুন নাজাতের গুন্ডির মধ্যে এখনও আছি। তো এটা আর কি একটা ভালো লাগা কাজ করে সব সময়। বিশেষ করে প্রিন্সিপাল হুজুরের সাথে মাঝে মাঝে দেখা হয়, সাক্ষাৎ হয়, তারপর কথা হয়, ওই সময়টাতে বেশি ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শান্ত। তুমি আসছো, তুমি নিজস্ব অঙ্গনে পড়ালেখার ব্যস্ততা আছে বা কাজের ব্যস্ততা আছে, এর মধ্যেও তুমি আমাদের কাছে এসছো, এই জন্য আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে তোমার সাথে খুব খোলামেলা কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো আমরা আমাদের আড্ডায় সাধারণত বলে থাকি। এই কথাগুলো আজকে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলবার চেষ্টা করবো, আমরা কিছু জানবার চেষ্টা করব। আমরা জানতে চাইবো যে আমাদের তো তোমার তো একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যে তুমি একই সাথে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়ার সুযোগ হয়েছে। সেই ছোটোবেলায় তো তুমি একেবারে কওমি মাদ্রাসায় পড়েছো, হেফজখানায় পড়েছো, তারপর আবার দারুন নাজাতে আসলা, এখানে অনেক দিন থাকলা, তারপর তুমি আবার জেনারেল ব্যাকগ্রাউন্ডেও তোমার যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞানে পড়েছো, এখন একটা ইউনিভার্সিটিতে আছো। সুতরাং তোমার একটা ত্রিমাত্রিক অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা জানবার চেষ্টা করবো অনেকগুলো বিষয়। প্রথমেই জানতে চাইবো যে তুমি মাদ্রাসায় তো পড়লা, সেখান থেকে কী উপকৃত হয়েছে এটা আমাদের জানাবে, আর জেনারেল শিক্ষা থেকে তুমি কিভাবে উপকৃত হয়েছো? আসলে এখন আমি জানি না আসলে আমার কথার মাধ্যমে কতটুকু উপকৃত হবে সবাই। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, যতটুকু আমি মাদ্রাসা থেকে শিখেছি বা অর্জন করেছি আর জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে অর্জন করেছি। তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে প্রথমত বলবো যে একটা মানুষের মৌলিক যে বিষয়গুলো জানা থাকা দরকার। সে একটা কর্মসংস্থানে যাচ্ছে বা একটা এনভায়রনমেন্টে যাচ্ছে, সেই এনভায়রনমেন্টের মধ্যে কোন জিনিসটা বৈধ, কোন জিনিসটা অবৈধ, কোন জিনিসটা হালাল হারাম ইসলামিক বিবেচনায়, সেই জিনিসগুলো অর্জন করার তৌফিক হয়েছে। আর বিশেষ করে এগুলো বলতে গেলে তো হালাল হারামের ব্যাপার বলতে গেলে অনেক কিছু অর্জন করা হয়েছে, সেইভাবে সব কিছু মানা হয়নি, বাট অনেক কিছু জানা হয়েছে। আর সবচেয়ে বেশি যদি একটু পার্শিয়ালি বলি যে এইসব শিক্ষার ছাড়াও যেই বেসিক যেই জিনিসগুলো অর্জন হয়েছে, সেটা হচ্ছে যে বিনয়, মানুষের সাথে কথা বলার যে একটা পদ্ধতি, কিভাবে কথা বললে সে কষ্ট পাবে, কিভাবে কথা বললে কষ্ট পাবে না। আমার কেমন জানি মনে হয় যে এগুলো আমাকে মানে মাদ্রাসা থেকেই শিখিয়ে দেওয়া হয়েছে, এই এনভায়রনমেন্টটা থেকে আমি শিখে গিয়েছি, এরকম মানে মনে হয়। তো এটা হচ্ছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আমার শিক্ষা অর্জন। আর জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষা অর্জন বলতে গেলে আসলে কর্মসংস্থানে এখন যে একটা কর্পোরেট লাইফ লিড করছি বা একটা কোম্পানি যেটা আমরা চেষ্টা করছি একটা তরুণ উদ্যোক্তা হিসেবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষাটা ওই ক্ষেত্রে বেশি কাজে দিচ্ছে। তো দুইটার কম্বিনেশন মিলে আলহামদুলিল্লাহ ভালো একটা নলেজ যেটা আমার অ্যাপ্লিকেশন করার সুযোগ হচ্ছে। গুড।
ধন্যবাদ শান্ত, তুমি অনেক সুন্দর করে বললে যে প্রিয় সুধী, আমরাও এই বিষয়টি মাথায় রাখতে চাই যে আসলে বিশেষ করে আমরা যখন আলিয়া শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত হব, সেখান থেকে কিন্তু সব ধরনের শিক্ষায় নিজেকে জড়িয়ে নেওয়ার সুযোগটি থাকে। আপনি আলিয়ায় আলেম পর্যন্ত পড়াশোনা করলেন, তারপর আপনি ইউনিভার্সিটি লেভেলে চলে যেতে পারলেন, অথবা দাখিল পর্যন্ত পড়াশোনা করলেন, আপনি ইন্টারমিডিয়েট লেভেলটা আপনি কলেজে পড়লেন, এটা হতে পারে। এই সুযোগটা কিন্তু আলিয়া শিক্ষা ব্যবস্থাতেই আছে। এবং এই দুয়ে সমন্বিত শিক্ষা ব্যবস্থা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার চিন্তার জায়গাটি কিন্তু অনেক বেশি প্রসারিত হবে, অনেক বেশি বড় হবে। তখন আপনি একটি বাস্তবিক সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার সুবিধা হবে। যখন আপনি কর্মযোগ্যে চলে যাবেন, বাংলাদেশ তো একটা হিউজ কান্ট্রি এবং এখানে সব ধরনের মানুষ থাকে, সব ধরনের মানুষের সাথে কানেক্ট হওয়া, তাদের মতিগতি বুঝে তাদের সাথে কাজ করে, এটা আপনার সুযোগ হবে। একচেটিয়া এক রোখা কোনো চিন্তা আপনি করবেন না। আর শান্ত যেই কাজটি করছে সেইখানে তো তোমার অনেকের সাথে তোমার কাজ করতে হচ্ছে, সুতরাং সেই জায়গায় তোমার এই দুইটা শিক্ষা কিন্তু তোমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে মানুষের সাথে কাজ করতে। জি জি, এটা অবশ্যই। এখন আমি তোমার কাছে জানতে চাইবো যে মাদ্রাসা শিক্ষায় পড়েছো, এখানকার অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে ডেভেলপ করা প্রয়োজন তুমি বোধ করো, বা জেনারেল শিক্ষার্থীদের মধ্যেও অনেক কিছু আছে যেগুলো ডেভেলপ করা প্রয়োজন। কোন বিষয়গুলো আসলে মাদ্রাসার শিক্ষার্থীদের ডেভেলপ করার ব্যাপার বলতে গেলে, মাদ্রাসায় শিক্ষা করা অবস্থারত একটা শিক্ষার্থী তার যে একটা উদ্যোক্তার প্রবণতাটা, সেই জিনিসটাকে জাগিয়ে তোলার মনোভাব, এটা কেমন জানি নিতে চায় না বা অর্জন হয় না। বা আমারও মনে হয়েছে যে মাদ্রাসার পড়া অবস্থায় আমার কাছে যখন একটা এই এনভায়রনমেন্টটায় ছিলাম, মানে তখন আমি আসলে বুঝতে পারিনি যে আমি কতটুকু কি করব বা কতটুকু কি করতে পারবো। এখন আমার অনেক কিছু মনে হচ্ছে যে না, আমার অনেক কিছু করতে পারবো বা করার সুযোগ আছে, এরকম অনেক কিছু মনে হয়। তো আমি আসলে বলবো যে মাদ্রাসার শিক্ষার্থীদের এই জিনিসটার দিকে ডেভেলপ করা উচিত, কর্মমুখী শিক্ষা। ইভেন মানে তার সেই লক্ষ্যটা অনেকেই করতেছে এখন আলহামদুলিল্লাহ, আর সেই লক্ষ্যটা অনেক বড় হওয়া উচিত। যেমন আমি একটা ইন্ডাস্ট্রি করব, এই টাইপের একটা মেন্টালিটি, যেটা আমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খুব কম, অনেক রেয়ার আর কি এটা দেখা যায়। তো সেই দিক থেকে আবার যেই জেনারেল শিক্ষার্থীদের, ওদের এই জিনিসটা অনেক বেশি গ্রো আপ করা থাকে। তো এই জিনিসটা অনেক বেশি ডেভেলপ করা উচিত। আর আমি এটা বিশ্বাস করি যে মাদ্রাসার শিক্ষার্থীরাই পারে, ইভেন ওদের মধ্যে সেই যোগ্যতাটা আছে, কিন্তু সেই যোগ্যতাটা তারা নিজেরা এটাকে অনুভব করে না। তারা যখন অন্য একটা ফিল্ডে যায় তখন তারা এটাকে ফিল করে বা এটাকে অ্যাপ্লিকেশন করার ট্রাই করে, অ্যাপ্লিকেশনে আনার ট্রাই করে। এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপারে। আর জেনারেল শিক্ষার্থীদের ডেভেলপ করার ব্যাপারটা বলতে গেলে আসলে অনেক মৌলিক ব্যাপার থাকে। যেমন আমরা যেহেতু ইসলামিক ব্যাকগ্রাউন্ডের বা জেনারেল শিক্ষার্থীদের মধ্যে থেকে তো অনেক ব্যাকগ্রাউন্ডেরই থাকে, কিন্তু মৌলিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে বেশি হাইলাইট করা উচিত। যেমন জেনারেল শিক্ষায় সুদ ভিত্তিক যেই ব্যবসা পরিচালনা, যার কারণে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে একটা সুদ জড়িত, সুদের ব্যাপার আর কি জড়িত হয়ে যায়। এটা সব ব্যবসায় জড়িত না, অনেক ব্যবসা আছে যেগুলোর সাথে সুদ জড়িত। তো আমার মনে হয় যে ওইখানে যদি মৌলিক শিক্ষাগুলো থাকতো, যে শিক্ষাগুলো সমাজ ব্যবস্থাপনার জন্য বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সমাজ ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য কার্যকরী, সেগুলো থাকলে সুদভিত্তিক বিজনেস, তারপর হচ্ছে এই ব্যাপারগুলো আর কি রিডিউস করা যেত। তো ওই জিনিসগুলো আর কি ডেভেলপ করা উচিত জেনারেল শিক্ষার্থীদের। ধন্যবাদ শান্ত। আসলে তোমার কথা থেকে আমি যেটা বুঝলাম, মনে হয় আমাদের জানার জায়গাটিকে আরও বৃদ্ধি করতে হবে। যারা আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছি তাদের আসলে আরও বেশি জানার চেষ্টা করতে হবে। যে তুমি যে বললা যে মাদ্রাসার ছাত্রদের যেহেতু তাকওয়া আছে, তাদের ভিতরে আল্লাহর ভীতি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার জীবনাচরণ সম্পর্কে ধারণা আছে, সুতরাং তারা যখন এই বিষয়গুলো জেনে একটা কাজে যাবে তখন স্বাভাবিকভাবেই তাদের জায়গায় সফলতাটা অর্জন করা অনেক বেশি সহজতর। কিন্তু তাদের এই জিনিসটা জানতে হবে যে না, আমার ওই জায়গাগুলোতে আমার পক্ষে যাওয়া সম্ভব এবং সেই কাজগুলো আমার পক্ষে করা সম্ভব। এই জানার জায়গাটি বৃদ্ধি করতে হবে। আবার জেনারেল শিক্ষার্থীদের যারা আছে তারাও এই যে ধর্মীয় ব্যাপারগুলোকে এক পেশে রেখে, এটা মাটির তলের জিনিস বা এটা আমাদের জন্য না, এটা যারা ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছে তাদেরই বিষয়,
এই যে একটা তাদের মানসিকতা, এই মানসিকতার জায়গা থেকে তাদেরও বেরিয়ে আসা উচিত যে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হলেও আমি একজন মুসলিম হিসাবে আমাকেও দিনী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এমনকি আমরা তো এই মাদ্রাসা শিক্ষা, স্কুল কলেজ এগুলো তো কিছুদিন হলো আবিষ্কৃত হয়েছে, এর আগে কিন্তু সবাই মানুষের কাছে যেয়ে শিখছে। সুতরাং আমরা মাদ্রাসা শিক্ষার্থীরাও আমাদের বন্ধুবান্ধব বলি, আমাদের এখন তো ইউটিউব আছে, বিভিন্ন মাধ্যম আছে, আমরা তাদের সম্পর্কে জানতে পারি। আর জেনারেল অঙ্গনে যারা আছে তারাও কিন্তু দিন সম্পর্কে জানতে পারে, জানা একটা সুযোগ আছে। এই দুটো দিক আমাদের সবাইকে খেয়াল রাখা দরকার। এখন তোমার কাছে জানতে চাইবো যে মাদ্রাসায় আমরা যেটিকে তাকরার বলে থাকি, সেটাই তো জেনারেল ব্যাকগ্রাউন্ডে সেটাই হচ্ছে গ্রুপ স্টাডি। আমরা ছোটোবেলায় আমরা ক্লাসে তাকরার করেছি, যখন টিচার চলে যেত তখন আমরা যারা ক্লাস ক্যাপ্টেন ছিলাম তখন আমরা ছাত্রদেরকে ওই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করতাম, ওইটাই তাকরার ছিল। বা আমরা যখন হলে ছিলাম তোমাকেও দেখছি যে ছাত্রদের সাথে একসাথে ওই নাহু সরফের কায়দা শেয়ার করতেছো, বা বিভিন্ন সরফের যে নিয়মকানুনগুলো আছে এগুলো ছাত্রবাইদের সাথে শেয়ার করছো, আমি এগুলো দেখতাম, তুমি সুন্দরভাবে এগুলা বুঝাইতা, এই গ্রুপ স্টাডিটা হতো। কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ডে সেখানে যেহেতু কো এডুকেশনটা আছে, সেখানে এক ধরনের ভিন্ন ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়। এখন আমি তোমার কাছে জানতে চাইবো যে এই যে গ্রুপ স্টাডিটা আসলে এটার গুরুত্বটা কি, এটার ফলাফলটা কি, আর মাদ্রাসায় তো একভাবে হচ্ছে, জেনারেল শিক্ষায় কীভাবে হচ্ছে বা সেখানে কীভাবে হওয়া উচিত বলে তুমি মনে করো? গ্রুপ স্টাডিটা আসলে অনেক প্রয়োজন, এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার যে এটা দরকার। মাদ্রাসায় যখন ছিলাম গ্রুপ স্টাডিটা যেভাবে একটা গ্রুপ ভিত্তিক করে করা হতো, জেনারেল ব্যাকগ্রাউন্ডে সেমভাবে একটা গ্রুপ ভিত্তিক করে একটা গ্রুপ স্টাডি করা হয়। আবার এটাকে যদি আমি কর্মসংস্থানেও বলি, যে কোনো একটা কাজের ক্ষেত্রে একটা গ্রুপ ভিত্তিক কিন্তু একটা কাজকে পরিচালনা করা হয়, টিম ভিত্তিক আর কি। তো গ্রুপ স্টাডি বা গ্রুপ ভিত্তিক কাজ এটা ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে একটা পরিবেশ, এই পরিবেশটা জেনারেল ব্যাকগ্রাউন্ডে সব অঙ্গনে কিন্তু নেই। সব অঙ্গনে নেই বলতে যেখানে কম্বাইন্ড একটা সিস্টেম থাকে, সেখানে মেয়ে ছেলে সবাই একসাথে একটা গ্রুপ স্টাডির ব্যবস্থাপনা থাকে। হয়তো এটা অনেকের কাছে লাইটলি নেওয়া হয় বা ওদের পরিবেশটাই হচ্ছে লাইটলি নেওয়ার, যেটা আমার দৃষ্টিতে বা ইসলামিক দৃষ্টিতে এটা লাইটলি নেওয়ার কোনো ব্যাপার না। আর এর থেকে একটা ছেলে মেয়ে একটা পরিবেশ এটা একসাথে মিশে যাওয়া, এই জিনিসটা খুব ইজি একটা ব্যাপার ওইখানে, যেটা আমার মনে হয় যে অনেক সতর্ক থাকা উচিত। আর এই সিস্টেমটাকে আরও ডেভেলপ করা উচিত, যে সেপারেশন সিস্টেম। আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে এই সেপারেশন সিস্টেমটা, যেমন অনেক কলেজ আছে যেগুলো মেয়েদের শিফট আলাদা হয়, ছেলেদের শিফট আলাদা হয়। আবার অনেক ইউনিভার্সিটিও আছে, মেয়েদের ইউনিভার্সিটি আলাদা, ছেলেদের ইউনিভার্সিটি আলাদা। আবার একই প্রতিষ্ঠানের মধ্যে তাদের শিফটটা ভিন্ন হয়। তো এটা হইলে কিন্তু কোনো সমস্যা নেই গ্রুপ স্টাডিটা, কিন্তু সমস্যা হচ্ছে যদি কম্বাইন্ড হয়, একসাথেই ক্লাস হয়, একসাথে গ্রুপ স্টাডি হয়, সেখান থেকে অনেক পরিবেশটাকে ইসলামিক যেই একটা রুলস রেগুলেশন ওইটার মধ্যে থাকে না ওই পরিবেশটা। প্রিয়সুদী অনেক সুন্দর করেই কিন্তু আমাদের শান্ত বলেছে যে আসলে আমাদের গ্রুপ স্টাডিটা কেমন করে হওয়া উচিত। আমরা গ্রুপ স্টাডির খুব পক্ষের মানুষ, আমরা এটা খুব পছন্দ করি। আর নিজে নিজে শেখার চেয়ে যখন এটা আলোচনার মাধ্যমে শেখা হয়, সেই শেখাটা অনেক বেশি স্থায়ী হয়, এটা আমরাও বিশ্বাস করতে চাই। কিন্তু শিখতে গিয়ে যদি আমি অনেক কিছু হারিয়ে ফেলি, যে আমরা জানি যে আমাদের চরিত্রটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, সেই চরিত্রের জায়গায় এতটুকু ক্ষতি করে কিন্তু আমরা খুব বেশি শিক্ষা অর্জন করার সুযোগ পাবো না। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। আমরা অবশ্যই শিখতে চাই, আমরা অবশ্যই গ্রুপ স্টাডি করতে চাই, এবং গ্রুপ স্টাডিটা ছেলেদের জন্য ছেলেরা, মেয়েদের জন্য মেয়েরা, এটা হলেই সবচেয়ে বেশি ভালো হয় এবং সেটা সম্ভবও। হ্যাঁ, একান্তই কিছু বিষয় আছে যেগুলো হয়তো কেউ বুঝতেছে না, এটা শিক্ষকের কাছে শরণাপন্ন হলেই কিন্তু হওয়া যায়। বেসিক যে কথাটা সেটা হচ্ছে যে মনের ইচ্ছাটা, আমরা মনের জায়গাতে অবশ্যই অনেক সতর্ক থাকবো, সচেতন থাকবো। জেনারেল ব্যাকগ্রাউন্ড আছে, মাঝে মধ্যে হয়তো তারা শেয়ার করতে পারে, কন্টিনিউ তো সব গ্রুপ স্টাডির প্রয়োজনও হয় না, এটা মাঝে মধ্যে করা যেতে পারে, এবং সেটা অবশ্যই সতর্ক সচেতনতার নিজের মধ্যে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা জ্ঞান অর্জন করি তো সর্বপ্রথম যে কারণটি সেটি হচ্ছে যে আমরা আমাদের চরিত্রকে বিনির্মাণ করতে চাই। এখন চরিত্র হারিয়েই আসলে জ্ঞান অর্জনের কী মানে হতে পারে এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানও দান করুক, এবং জ্ঞানের যে উদ্দেশ্য সুন্দর একটি চরিত্র, সুনির্মল একটি চরিত্র বিনির্মাণ করা, সেই তৌফিকটি দান করুক। প্রিয় দর্শক, আমরা জ্ঞানের কথা বলছি, শান্ত জ্ঞানের কথা বললো।
আমরা অনেক বছর ধরে কিন্তু জ্ঞান অর্জন করি, আমরা সেই ছোট্টবেলা থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করতেই থাকি। তো জ্ঞান অর্জনের যে উদ্দেশ্যটা, সেই জায়গায় গিয়ে অনেক সময় আমরা হোঁচট খেয়ে বসি এবং আমাদের জ্ঞান অর্জনে কেমন যেন একটা উদ্দেশ্য চাকরি করা। এই যে সোনার হরিণ চাকরি রয়েছে, এইটাই পিছনে আমরা ঘুরতে ঘুরতে আমাদের পুরো শিক্ষা জীবনটা শেষ করে দিই। শান্তর কাছে জিজ্ঞেস করবো যে এই যে আমরা একাডেমিক জ্ঞান অর্জন করছি বা জ্ঞান অর্জন করছি, এটার প্রধান উদ্দেশ্যটি কী হওয়া উচিত? চাকরি করব না জীবনকে আমরা সাজাবো, জীবনকে আমরা গঠন করবো? এটা তোমার কি মনে হয়? ডেফিনেটলি মানে শিক্ষা অর্জন শুধু চাকরির জন্য হবে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। শিক্ষা অর্জনের একটা কারণ হতে পারে যে আমি জীবন গঠন করছি, আমি আমার বেটার ভার্সনটাকে আমি বের করে আনছি আমি স্টাডির মাধ্যমে। এটাই হওয়া উচিত শিক্ষা অর্জনের প্রধান উদ্দেশ্য। আর চাকরির পিছনে যে কথাটা তুমি বললা যে চাকরির জন্যই কেমন জানি সব পুরো শিক্ষা শিখছি, আসলে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কারণ আমাদের দেশে অনেক রকমের অনেক ফিল্ড আছে যে ফিল্ডে আমরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারি বা আমরা অন্য কোনো ওয়ে আছে বা চাকরি করতে পারি। চাকরি একটা মাত্র উদ্দেশ্য হতে পারে অনেকগুলো উদ্দেশ্যের, কিন্তু চাকরি একমাত্র উদ্দেশ্য এটা কখনোই এই কথাটা গ্রহণযোগ্য না শিক্ষা অর্জনের প্রধান কারণ হিসেবে। তো আমার মনে হয় যে চাকরি যদি উদ্দেশ্য না হয়ে যে আমি আমার বেটার ভার্সনটাকে বের করে আনবো শিক্ষা অর্জনের, এটা বেশি গুরুত্বপূর্ণ আর এটা বেশি অ্যাকসেপ্টেবল। প্রিয় দর্শক, শান্ত অনেক সুন্দর করেই কিন্তু বললো যে আসলে আমাদের শিক্ষা অর্জনের উদ্দেশ্যটি কী হওয়া উচিত। চাকরি একটি পার্শ্ব উদ্দেশ্য হতে পারে, কিন্তু সেই সাথে নিজেকে তৈরি করা, নিজেকে যে কোনো কাজের জন্য প্রস্তুত করা। আসলে আমরা যখন শিক্ষা জীবন থেকে বার হয়ে আসি, শুধু চাকরি জীবনেই কিন্তু আমরা প্রবেশ করি না, বরং আমাদের একটা নতুন পারিবারিক জীবনের সাথে আমাদের মিশতে হয়, একটা সমাজের সাথে আমাদের মিশতে হয়, অনেক বড় একটা পরিসরে আমাদের যেতে হয়। সুতরাং সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করাটাই মনে হয় নিজের বেটার ভার্সনটাকে বের করে আনা। তুমি এই কথাটাই বলেছো। আমাদের মনে হয় প্রিয় শুধু আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। প্রধান উদ্দেশ্য যেটা আমরা বানাবো, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করব, সেই লক্ষ্যে আমরা পড়ব। আমাদের এই একাডেমিক শিক্ষার মধ্যে অনেক নৈতিকতা শিক্ষা রয়েছে, অনেক সামাজিক শিক্ষা রয়েছে, অনেক পারিবারিক শিক্ষা রয়েছে, কিন্তু যেহেতু আমরা আমাদের উদ্দেশ্যটা অনেকেই চাকরি বানায় ফেলছি, সেহেতু আমরা ওই শিক্ষাগুলোকে, এমনকি খোদ ধর্মীয় শিক্ষাগুলোকেও আমরা খুব গুরুত্ব দিচ্ছি না। আমার মনে হয় এই চিন্তার জায়গাগুলোকে আমাদের পরিশুদ্ধ করা উচিত, চিন্তার জায়গাগুলোকে আমাদের আরও ঋদ্ধ এবং সমৃদ্ধ করা উচিত। এখন আমি শান্তর কাছে জানতে চাইবো যে শান্ত, তুমি ব্যবসায়ের সাথে জড়িত রয়েছো, বাইং হাউসের সাথে জড়িত রয়েছো। ব্যবসা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম কিন্তু ব্যবসা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন এবং হালাল ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আমরা কোরআন কারিমেও জানি যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এমনকি ইসলামের অনেক বড় বড় মনীষী ছিলেন যারা কিন্তু ব্যবসাকে প্রাধান্য দিতেন। সুতরাং আমরা নিজেদের জীবনকে যদি স্বাধীনভাবে আর্থিকভাবে স্বাবলম্বিতা অর্জন করতে চাই, ব্যবসার বিকল্প নয়। এখন তোমার কাছে জানতে চাইবো যে আমি যদি একজন সফল ব্যবসায়ী হতে চাই, তাহলে আমার কোন কোন কোয়ালিটিগুলো অর্জন করতে হবে? সফল ব্যবসায়ী হওয়ার জন্য যেই প্রশ্নটা করেছ, এটার জন্য আসলে সফলতা প্রয়োজন। সেই জায়গা থেকে আমি এখনও সফল ব্যবসায়ী হতে পারিনি, তবে আমার কাছে যেটা মনে হয় যেই কারণগুলো প্রয়োজন সেটা আমি একটু শেয়ার করি। প্রথমত, ব্যবসায় আল্লাহর অনুগ্রহ দরকার। আল্লাহর অনুগ্রহ না থাকলে আমি যত প্ল্যান করি, যত কিছুই করি, সেখানে কখনোই সফলতা আসবে না। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়তে আমি বলবো যে ব্যবসা সফল হওয়ার জন্য ব্যবসা শুরুর আগে কিছু জরুরি ব্যাপার আর ব্যবসা শুরুর পরে কিছু জরুরি ব্যাপার থাকা দরকার। তো ব্যবসা শুরুর আগে যে জিনিসটা থাকা দরকার, আমি কি বিজনেসটা করব সেই ব্যাপারে প্রপার নলেজটা থাকা, সেই বিজনেসটা কিভাবে হবে কিভাবে না হবে প্রপার নলেজটা থাকা, সেই সম্পর্কে স্টাডি করা। এটা হচ্ছে একদম ফার্স্টের একটা বিজনেস করার আগের প্রয়োজনীয় একটা বস্তু বলতে পারো। আর ব্যবসা শুধু স্টাডি করেই বা সেটার প্ল্যান করেই সব কিছু হয় না, সেটা থেকে কিছু ফিল্ড এক্সপিরিয়েন্স নিতে হয়। তো ফিল্ড এক্সপিরিয়েন্সটা যদি আমি বিজনেস শুরু করার আগে নিতে পারি, সেটা তাহলে আমার বিজনেসে অনেক হেল্পফুল হবে। তারপর হচ্ছে একটা প্রপার প্ল্যান করা, বিজনেসের একটা লক্ষ্য করা, উদ্দেশ্য করা যে আমি কোন জায়গা থেকে স্টার্ট করব, কোথায় গিয়ে থামবো। ভিশনটা যদি আমার ফিক্স না থাকে, তাহলে আমি বিজনেস করব
কিন্তু আমি কোথায় পৌঁছাতে হবে আমার সেই লক্ষ্য যদি আমার না থাকে, তাহলে এই বিজনেসের সফলতা কোথায় গিয়ে থামবে এটা বলা যায় না। কিন্তু একটা স্টেপে গিয়ে আমি এটা থামবো বা এই স্টেপ পর্যন্ত আমি নিয়ে যাব, এই পরিমাণ একটা লক্ষ্য, এই পরিমাণ একটা প্ল্যান থাকা দরকার। এটা হচ্ছে বিজনেস শুরুর আগে। তারপর বিজনেস আমি শুরু করে দিলাম। শুরু করার পরে যে জিনিসগুলো থাকা দরকার একটা মানুষের, সেটা হচ্ছে যে হার্ডওয়ার্কিং একটা মনোভাব সবসময় ক্যারি করা উচিত। আমি বিজনেস শুরু করে দিলাম সব প্ল্যান মতো, কিন্তু আমি সেখানে হার্ডওয়ার্কিং করছি না বা সেখানে আমি টাইম দিচ্ছি না। প্রপার টাইম দেওয়ার একটা মেন্টালিটি থাকা। অনেকে বিজনেসটাকে পার্শিয়াল হিসেবে নেয়, যে আমি একটা কাজ করছি আর পাশাপাশি বিজনেস করছি, বা বিজনেসটা আমার প্রধান না। সেই বিজনেস থেকে আসলে সফল হওয়াটা খুব বেশি একটা হয় না আর কি মানুষ, বা সেটাকে প্রপার বিজনেস মনেও হয় না আমার চোখে, আমার দৃষ্টিতে। তো প্রপার একটা টাইম দিতে হবে সেই বিজনেসটাতে। তারপর হচ্ছে যে বিজনেসের আপস অ্যান্ড ডাউন সব কিছুই হয়, তো সব সময় এটার পিছনে লেগে থাকা। অনেক সময় কি হয় যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখতে পাই যে বিজনেসের আপস ডাউনসের উপর ভিত্তি করে তারা বিজনেসটাকে ছাড়ে আবার ধরে। তো এটা কখনোই অ্যাকসেপ্টেবল না বিজনেসের থিওরিতে। তো আমার মনে হয় যে কোনো খারাপ সিচুয়েশন হোক আর ভালো সিচুয়েশন হোক, আমি সবসময় ফিল্ডে থাকবো। ফিল্ডে থাকলে আমার রান আসবেই। আর যদি আমি ফিল্ড ছেড়ে উঠে যাই, তাহলে তো আমি আউট হয়ে গেলাম, তখন আর রান আসার কোনো পসিবিলিটিই নেই। তো এই ছিল আমার বিজনেস সম্পর্কে আইডিয়া। না, গুড, তুমি অনেক সুন্দর করে কথা বলেছো। প্রিয় সুধীপ, আমরা যদি বিজনেসের এই বিষয়গুলো মাথায় রাখি, তাহলে কিন্তু আসলে আমাদের এই জায়গাটাতে সফল হওয়া খুব সহজ। শুধু বিজনেস না, শান্ত যে কথাগুলো বলছে যে আঁকড়ে থাকা, লেগে থাকা, জুড়ে থাকা, এটা শুধু বিজনেস না। আমরা যে অঙ্গনে কাজ করতে চাই সেই অঙ্গনে যদি এভাবে হার্ডওয়ার্কিং থাকি, তারপর আমরা যদি লেগে থাকার মানসিকতায় থাকি, তাহলে অবশ্যই আমরা ওইখানে সফল হব, এতে কোনো সন্দেহ নাই। আমাদের ঘাবড়ে যাওয়ার সুযোগ নাই। আপস অ্যান্ড ডাউন সব জায়গাতেই আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে শান্ত যে কথাগুলো বলেছে সবগুলাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে। আমি একটু যোগ করতে চাই যে যারা সফল, শান্ত বসু স্টাডির কথা বলেছে, সেই ক্ষেত্রে আমরা যারা সফল ব্যবসায়ী ছিলেন, তাদের জীবনাচরণ তারা কিভাবে হয়েছে না হয়েছে, এই বিষয়টা আমরা জানতে পারি। সফল ব্যবসায়ীদের জীবনবোধ, জীবন পদ্ধতি, জীবন আচরণ, এইগুলা সম্পর্কে আমরা ধারণা রাখতে পারি। আরেকটা হচ্ছে আমাদের পরামর্শের জায়গাটাতে আসা উচিত। আমরা অনেক সময় পরামর্শ করতে চাই না। আমাদের হাতে কিছু টাকা আছে, অনেক টাকা আছে, সুতরাং আমরা ব্যবসা শুরু করে দিই। কারোর সাথে যে পরামর্শ নেওয়া দরকার আছে, সিনিয়রদের সাথে বা যারা এই জায়গায় অভিজ্ঞ রয়েছে, তাদের সাথে যে আমাদের পরামর্শটা নিতে হবে, সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং আমরা পরামর্শের জায়গাতে আসবো। আর শান্ত অবশ্যই আল্লাহর অনুগ্রহের কথা বলেছে, এটা তো সর্বাগ্রে আমাদের মাথায় রাখাই উচিত। এখন শান্তর কাছে জিজ্ঞেস করব যে, শান্ত, বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী আছেন যারা সফল হয়েছেন, আবার অনেক ব্যবসায়ী আছেন যারা বারে বারে হোঁচট খাচ্ছেন, এবং আমার জানা মতে এমনও অনেক ব্যবসায়ী আমি দেখেছি যে এই ব্যবসায়ীগুলার অনেক ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু তারা সেই ইনভেস্টমেন্টগুলো কাজে লাগাতে পারেনি এবং অনেককে দেখেছি পথে ফকির হয়ে গেছে। এই ধরনের অবস্থা আমি দেখেছি। এই যে ব্যবসায়ীরা একেবারে শূন্যের কোঠায় চলে যায় বা তাদের এই যে অবনতি, এইগুলা কেন হয় এবং এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে আমাদের ব্যবসায় বের হয়ে আসতে পারে আর কি? প্রথমত আমি এখানে যোগ করব যে একটা কমিটমেন্টের ভ্যালু দেওয়া। একটা বিজনেস পারসন যখন একটা কমিটমেন্ট বলবে, একটা কমিটমেন্ট দিবে, সেই কমিটমেন্টটা রাখতে পারলেই সে দিবে, আদারওয়াইজ সে দিবে না। আর সেটার কোনো একটা সম্ভাবনা থেকে দিবে, এরকম যেন না হয় যে আমি যেটা মুখ দিয়ে আমার বের হয়েছে আমি এটা রাখবই বাই এনি চান্স। এরকম একটা মেন্টালিটি গ্রো আপ করা উচিত। আমার মনে হয় যে আমরা যদি দেখি সফল ব্যবসায়ী যারা আছেন, ওনাদের দিকে দেখলে আমি একটু যোগ করি যে আমার এক আঙ্কেলকে আমি দেখেছি যে উনি একদিনকে বলছিল যে একটা কথা বলে ফেলছিল, তো ওই কথা বলার পরে উনি বলতেছে আমি কি এটা বলেছিলাম, এখন সেইটা করতে গেলে তার একটা লস হয়, কিন্তু সে সেটাকে করবে যেহেতু সে এটা বলে ফেলছে। তো এটা হচ্ছে কি, তার কাছে তার কমিটমেন্টের ভ্যালুটা আছে। তো এরকম যদি আমরা সবাই নিজেদের কমিটমেন্টের ভ্যালুটা রাখতে পারি, একটা বিজনেস পারসন তার সফলতার জায়গাগুলো অনেকটা স্ট্রং হয়ে যায়। এটা প্রথম কথা। তারপর হচ্ছে যে কমিউনিকেশন, যে আমি যখন বিজনেসে আছি
তখন আমি আমার মন মতো কমিউনিকেশন একটা মানুষের সাথে কমিউনিকেট করব একটা মানুষের সাথে, সেটা হবে না। আমার সবসময় আমার এনভায়রনমেন্টটাকে বুঝতে হবে যে আমার এনভায়রনমেন্ট কী ডিমান্ড করছে আমার কাছ থেকে, কখন আমার কাছ থেকে কমিউনিকেশনটা প্রয়োজন। আমার ক্লায়েন্ট ভিত্তিক বিজনেসের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, আমার যদি সার্ভিস ভিত্তিক বিজনেস হয় তাহলে আমার সার্ভিসের ব্যাপারে কমিউনিকেট করা, আমি যেন সবসময় কমিউনিকেশনের উপর স্ট্রং থাকতে পারি, এই ব্যাপারটা ম্যান্ডেটরি। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার যে বিজনেস পার্সনদের আরেকটা জিনিস দেখেছি যে যখন তারা তাদের বিজনেসের একটা সাকসেস দেখতে পাচ্ছে না বা একটা পর্যায়ে তারা সামলে উঠতে পারছে না, তখন তারা তাদের ইথিক্স থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে তারা ভিন্ন পন্থা অবলম্বন করে। আমরা যদি এটা দেখি তাহলে দেখতে পাই অনেক ব্যবসায়ী আছেন যারা অনেক কোটি কোটি টাকা লোন করে বা এই অনেক টাকা বিভিন্নভাবে নিয়ে সেটাকে কিছু টাকা লস করে কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায়। হ্যাঁ, এটা প্রায় যদি আমি বলি যে যতটা ফিল্ড দেখেছি প্রত্যেকটা ফিল্ডের মধ্যে এরকম কিছু না কিছু ব্যক্তিদেরকে দেখেছি। তার মানে কি, সে তার ইথিক্স থেকে বের হয়ে গেল। এটা কখনো একটা বিজনেস পার্সনের আচরণ হতে পারে না। তো বিজনেস পার্সনের আচরণ হবে যে সে তার ফিল্ডে থাকবে, সে শেষ অবধি লড়ে যাবে। তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এনশিওর করা উচিত একটা বিজনেস পার্সনের। প্রিয় সুধী, আমাদের শান্ত যে কথাগুলো বলেছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি, আমরা অনেকে ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখার সাথে সাথে সেই স্বপ্নের পথে কিন্তু আমাদের হাঁটতে হবে, আমাদের জানতে হবে এবং আরও বেশি করে জানতে হবে। আমরা এখান থেকে হয়তো যে কথাগুলো বলছি অল্প করে বলছি, এগুলো আরও বিশদভাবে আমাদের জানার সুযোগ রয়েছে। আমরা নিজেরা চিন্তা জায়গায় চলে যাব এবং আমরা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে সততা অনেক বড় একটা জিনিস। আমরা সততার জায়গায় অনেক সময় ঠিক থাকি না, আমরা সদাচারের জায়গায় ঠিক থাকি না, তাই না? আমরা যখন উদ্যোক্তা হয়ে যাই, আমাদের যারা অধীনস্থ আছে তাদের সাথে আমরা রূঢ় আচরণ করি, তাহলে বরকতটা আসবে কোত্থেকে? আমি শান্ত, দুঃখের হলেও আমি একটু তোমার সাথে শেয়ার করতে চাই যে ইসলামী ব্যাকগ্রাউন্ডেরও যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরও ব্যাপারেও আমি অনেকে জেনেছি যে তারা তাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করছে না, বরং রূঢ় আচরণ করছে। এটা তো কখনোই ঠিক হতে পারে না। তাহলে আমার ব্যবসাটা বরকত হবে কীভাবে? আমি যাদেরকে নিয়ে কাজ করতে চাই তাদেরকেও এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দিতে হবে যে এই কাজটা আমার না শুধু, বরং এই কাজটা তোমাদেরও। তো এই জিনিসটা তৈরি করবার জন্য তো তাদের সাথে আমার বিহেভিয়ারটা ভালো করা দরকার। আমাদের এই বিহেভিয়ার জায়গাটাতে ভালো হওয়া দরকার। আমি ব্যবসা করতেছি, আমি ইনভেস্টমেন্ট করছি, ঠিক আছে, আমি মেধা ইনভেস্টমেন্ট করছি, এটাও ঠিক আছে, কিন্তু আমার তো সবাইকে নিয়ে কাজ করতে হচ্ছে। সুতরাং এদের সাথে আমাদের ভালো ব্যবহারটা করতে হবে, এদের প্রাপ্যটা দিয়ে দিতে হবে। ইসলাম যে বলেছে শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার প্রাপ্যটা দিয়ে দাও, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, শান্তর কথার সূত্র ধরে কিন্তু আমরা এই কথাগুলো বললাম এবং আমরা মনে করতে চাই যে আমাদের সদাচারের জায়গাটিতে আসতে হবে, সততার জায়গায় আসতে হবে এবং শান্ত শুরুতে যে কথাটা বলেছে যে আল্লাহর অনুগ্রহ, এই জায়গাটিতে আসতে হবে। আমরা ইনশাআল্লাহ সফলতা দ্বার প্রান্তে আমরা পৌঁছবো, এতে কোনো সন্দেহ নাই। এখন শান্তর কাছে জানতে চাইবো, যেহেতু ব্যবসার বিষয়টার সাথে অর্থ বিষয়টা জড়িত এবং অনেক ব্যবসায়ী দেখা গেছে যে সফলতার তো আসলে কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। মানুষ যত সফল হয় আরও বেশি সফল হতে চায়, যত অর্থ উপার্জন করে আরও বেশি তার অর্থের প্রয়োজন হয়। তোমার কাছে জানতে চাইবো যে একটা সুখকর জীবন আমরা যদি গঠন করতে চাই তাহলে আসলে কত টাকার প্রয়োজন রয়েছে বলে তুমি মনে করো? আর এই টাকাই কি সব সুখের চাবিকাঠি কিনা? তুমি কি মনে করো আসলে সুখটা কিসে? এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে যে তোমার চাহিদার উপর। আমি মনে করি যে একটা পার্সন কিভাবে সে তার লাইফ লিড করতে চাচ্ছে। যদি একটা মানুষ মনে করে যে আমি একজন বড় ব্যবসায়ীকে যদি আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে একজন বড় ব্যবসায়ী তার জীবনের যত ইনকাম আছে সেই ইনকামের 5%ও সে ভোগ করতে পারে না যদি সে সঠিক পন্থায় একটা জীবনযাপন করে। তার স্ত্রী, সন্তান, তারপর পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে থাকার জন্য একটা লিমিটেশন আছে কিন্তু অ্যামাউন্টের। সেই লিমিটেশনের বাহিরে কিন্তু তুমি চাইলেই একটা কিছু করতে পারবে না। তোমার 3 বেলা খাবার, তারপর যত চাহিদা ফিল আপ হোক, প্রত্যেকটা চাহিদার পিছনে একটা লিমিটেশন আছে। তো আমার মনে হয় যে সব কিছু ঠিক রেখে যদি আমি এনশিওর করতে যাই, তাহলে হচ্ছে যে আমার একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে থেকে আমি সফল বা সুখী হতে পারি।
এর বাহিরে আর কিছু মনে হয় না। সুখ আসলে কিসে? আমার মনে হয় আমি যদি সব কিছু ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটার মধ্যেই সুখ। যেমন ব্যালেন্সিং করা, আমি ইনকাম করছি, সেই জিনিসটার মধ্যে আমার যেমন ঠিকঠাকভাবে হচ্ছে, আমার পরিবার পরিজনকেও আমি টাইম দিচ্ছি, তারপর আমি আল্লাহর দেওয়া বিধানগুলোকে আমি মান্য করছি, সব কিছুকে আমি একটা ব্যালেন্স পর্যায়ে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই জিনিসটার মধ্যে সবচেয়ে সুখ। শুধু টাকা ইনকাম করার মধ্যে আমার মনে হয় না যে কোনো সুখ আছে। প্রিয় দর্শক, অসাধারণ একটি উত্তর পেয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে একটা ব্যালেন্স লাইফ লিডের কথা আমাদের শান্ত বলেছে, এটা চমৎকার একটা উত্তর দিয়েছে এবং আমি নিজে এখান থেকে উপকৃত হচ্ছি, আমি এটা মনে করছি বা আমি অনুপ্রাণিত বোধ করছি। আমাদের সব কিছুতে যদি আমরা ব্যালেন্স নিয়ে আসতে পারি তাহলেই মনে হয় আমরা সুখে আছি। পৃথিবীতে যে যেখানটাতেই আছে সেখানে কিন্তু দুঃখ কষ্ট সব কিছুই কিন্তু আছে, কিন্তু সেই জায়গাতেও যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি, শান্ত ধর্মের কথা বলেছে, পরিবারের কথা বলেছে, সমাজের কথা বলেছে, তাই না? প্রত্যেক জায়গায় যদি আমি একটা ব্যালেন্স করতে পারি, সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সুখী হয়ে উঠতে পারবো। আর সুখের ব্যাপারটা তো আসলে মনের সাথে জড়িত, তাই না? আপনি মানসিকভাবে যদি মনে করেন যে না আমি সুখে আছি, অনেক কিছুর মধ্যেও অনেকের থেকেও আমি ভালো আছি, তাহলে আপনি সুখে আছেন। কিন্তু আপনি যদি মনে করেন না যে আমার চেয়ে তো অনেক অনেক মানুষ আছে যারা অনেক ভালো আছে, তাহলে কিন্তু আপনি সুখে থাকতে পারবেন না। প্রিয়সুধী, আমরা শান্তর কথা থেকে অনুপ্রাণিত হতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে আমরা ব্যালেন্সিং একটি জীবন আমরা গঠন করব এবং আমরা নিজেদের মনের কাছে সুখটা ছেড়ে দিব। দিন শেষে যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, আমি যদি কাজ করতে পারি, আমি যদি কর্মক্ষম থাকি, অসুস্থ না থাকি, এটাই তো সুখের জন্য যথেষ্ট। আমরা সুখটাকে অনেক বড় ব্যাখ্যার জায়গায় নিয়ে যাই, তখন আমরা আর সুখ পাই না। আসলে অল্পের মধ্যে যে সুখ, অল্পে তুষ্টি থাকা আমাদের মনে সেটি অর্জন করতে হবে। এখন আমি শান্তর কাছে জানতে চাইবো যে তুমি একজন ভ্রমণ পেয়াসু মানুষ, সুযোগ হলে অনেক ব্যস্ততার মধ্যে থাকো, কিন্তু সুযোগ হলে মনে হয় ওই ব্যস্ততাটিকে আবার নতুন উদ্যমে যেন কাজে লাগাতে পারো, আবার নতুনভাবে ব্যস্ত হতে পারো। এই জন্যই মনে হয় তুমি ভ্রমণকে পছন্দ করে নাও। আমি তোমাকে যেভাবে রিয়েলাইজ করি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছো, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও তোমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি বেসিকলি জানতে চাইবো যে তুমি আমাদের পার্শ্ববর্তী দেশে যে গেলা, সেখান থেকে কি কি দেখলা এবং কি অভিজ্ঞতা অর্জন করছো, এই বিষয়টা জানতে চাইবো। ভ্রমণ সম্পর্কে বলতে গেলে আমি যখন অনেক কাজের মধ্যে থাকি বা অনেক পাজেল হয়ে যাই, ব্যাটারি যেমন অনেক ডাউন হয়ে গেলে এটাকে চার্জে দিলে এটা নতুন করে আবার তোমাকে সার্ভিস দিবে, তো ব্যাপারটা আমার কাছে অনেকটা ওইরকম মনে হয় যে আমি 1 মাস কাজ করলাম বা 1.5 মাস কাজ করলাম, আমার তখন একটা ট্যুর দিতে পারলে আমার মনে হয় যে এটা আমাকে নতুন করে আমার কাজে অনুপ্রাণিত করে, নতুন করে আমার ব্যাটারি চার্জে দিলে যে একটা ব্যাপার কাজ করে, ওই ব্যাপারটা আর কি আমার ক্ষেত্রে কাজ করে। তো আর ভারত বাংলাদেশ প্রত্যেকটা জায়গাতেই আসলে নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স বা নতুন নতুন অনেক কিছু দেখা যায়, জানা যায়। বাংলাদেশে অনেক জায়গাতেই অনেক কিছু আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে পারি। তারপর ভারত হয়তো 2-3 বার যাওয়া হয়েছে, এর মধ্যে আরও অনেকগুলো দেশ ভ্রমণ করার ইচ্ছা আছে, এখন ওইভাবে যাওয়া হয়নি। তো ভারত বাংলাদেশ এটা তো অনেকটা একই উপমহাদেশীয় হিসেবে, আমাদের নেচার আমাদের কালচারগুলো অনেকটা সেম। তো তারপরেও ওদের এক একটা দেশ বা এক একটা প্রদেশ এক এক রকমের বিহেভিয়ার, এক এক রকমের এনভায়রনমেন্ট, তো এই ব্যাপারগুলো দেখা যায়। তো এটা আসলে ভ্রমণের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে অনেক কিছু দেখা যায়। সেইভাবে এক্সপ্লেনেশন করতে গেলে অনেক কিছু এক্সপ্লেনেশন চলে আসে। তো আমার মনে হয় যে এটা সবার যদি ভ্রমণ সম্পর্কিত ব্যাপারগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকে, তাহলে নিজেরা ফেস হলে এই জিনিসটাকে বেশি এনজয় করবে। প্রিয়সুধী, আসলে ভ্রমণের কথাটা শান্ত যে বললো যে আমাকে ভ্রমণ করতে হবে এবং সেখান থেকে যে শিখন ফলটা আছে এটা আমি সবচেয়ে বেশি উপলব্ধি করি বা আমি এটার থেকে সবচেয়ে বেশি উপকৃত হই। অবশ্যই সেটার এক্সপ্লেনেশন আছে বা সেটার ব্যাখ্যা আছে বা সেটার উপস্থাপনাও আছে, সেটাও আছে, কিন্তু আপনি ভ্রমণ থেকে সরাসরি আপনি একটা জ্ঞান অর্জন করতে পারলেন। এইটা বেসিকলি আমি যেটা মনে করছি শান্তর কথা থেকে, সেটা হচ্ছে যে আপনার যদি মিষ্টি আপনি না খান তাহলে তো সেটা স্বাদ বুঝবেন না। সুতরাং আপনাকে ভ্রমণে যেতে হবে, তাহলে আপনি বুঝবেন যে এটার কী স্বাদ, এটার কী ভালো দিক, এটার কী কষ্ট, এগুলো আপনি বুঝতে পারবেন। সর্বোপরি ভ্রমণ করা উচিত।
ইসলামে কিন্তু ভ্রমণের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনার চিন্তার দিগন্ত প্রসারিত হবে, বিভিন্ন মানুষকে দেখবেন, বিভিন্ন মানুষ থেকে শিখবেন এবং সেই শিক্ষাটা নিজেদের কর্মজীবনে অ্যাপ্লিকেশন করার সুযোগ কিন্তু থাকে। আমরা ভ্রমণ করব, নিজেদের আত্মার পরিশুদ্ধির জন্য, নিজেদের আত্মার সৌন্দর্যের জন্য আমরা ভ্রমণ করব, শেখার জন্য ভ্রমণ করব। ভ্রমণে কিন্তু বহুমাত্রিক উপকার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটি বোঝার তৌফিক দান করুন। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ শান্তর স্পর্শে ছিলাম। শান্ত সবসময় একটা শান্ত মানুষ দেখে এসেছি সেই অনেক বছর আগে থেকে, এবং আমার খুব পছন্দের একজন মানুষ। আমার খুব ভালো লাগছে যে আমার অনুষ্ঠানে এসেছে। আসলে ওর সাথে যদি আরও কিছু সময় আমরা কাটাতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ আমরা সামনে ডাকবো। আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসে শান্তর কাছে জানতে চাইবো যে শান্ত, অবশ্যই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুর তোমাকে ভালো চোখে দেখেন, হুজুর তোমাকে চেনেন, হুজুর তোমার কথা আমার সাথে মাঝে মাঝে শেয়ারও করেন, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে, এই বিষয়গুলো হুজুর জানতে চেষ্টা করেন বা হুজুর তোমার জন্য দোয়া করেন। হুজুরের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। হুজুরের সাথে যদি একটা সুন্দর স্মৃতিচারণ আমাদের সাথে শেয়ার করো। হুজুর আমার ব্যাপারে একটা ফোকাসিংয়ে রেখেছে আমাকে, এই ব্যাপারটা আমার জন্য অনেক বড় নিয়ামত। তো হুজুরের সাথে যখনই সাক্ষাৎ করি প্রত্যেকটা মুহূর্তে আসলে স্মৃতিময়। যখন দারুন নাজাতে ছিলাম, যতদিন হুজুরকে দেখেছি বা যতদিন হুজুরের সান্নিধ্যে গিয়েছি, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে আছে। আর সবচেয়ে বড় স্মৃতির জায়গাটা হচ্ছে আমার এক সাথী ভাই, আমার একটা বন্ধু মিনহাজ, ওর বিয়ে ছিল সারসিনা মাদ্রাসার। তো ওইখানে আর কি হুজুর সহ একসাথে গিয়েছিলাম ভ্রমণে, আমরা কয়েকজন শিক্ষার্থী। তো বিমানে আমাদের একসাথে বসার আমার সৌভাগ্য হয়েছে হুজুরের সাথে। তখন দীর্ঘ সময় হুজুরের সাথে আমি একা বসে অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছু হুজুর জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিয়েছি, একসাথে ছিলাম, একসাথে বসেছিলাম। তো ওই সময়টার কথা বলতে গেলে সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল হুজুরের সাথে, সবচেয়ে বড় স্মৃতিময় মুহূর্ত ছিল। অবশ্যই ধন্যবাদ শান্ত। আসলে অনেক সুন্দর তুমি তোমার তৃপ্তির জায়গাটা আমাদের সাথে শেয়ার করলা। প্রিয় মানুষদের সাথে সফর, এটা অনেক বড় অর্জনের বিষয় কিন্তু। আর মোহতারাম প্রিন্সিপাল হুজুর অবশ্যই আমাদের সবার প্রিয় মানুষ, এতে কোনো সন্দেহ নাই। শান্ত তো বিমানে সফর করেছে, আমার অবশ্য বিমানে সফর করার সুযোগ হয়নি, কিন্তু স্থলপথে কিন্তু আমার অনেকবার হুজুরের সাথে সফর করার সুযোগ হয়েছে। এবং আমরা হুজুরকে সবসময় দেখেছি একজন মিশুক মানুষ হিসাবে। তিনি এই যে আমরা ছাত্র, কিন্তু ছাত্র হলেও আমাদের সাথে তিনি বন্ধুর মতো মিশে যেতেন। অবশ্যই তার জায়গায় তিনি নিজেকে ঠিক রাখতেন, কিন্তু আমাদের কাছে মিশতেন, আমাদের সম্পর্কে জানতে চাইতেন, আমাদের প্রিয় মানুষদের খোঁজখবর নিতেন, আমাদের বন্ধু বান্ধবদের সম্পর্কে জানতে চাইতেন। অর্থাৎ হুজুর আমাদের সাথে মিশতেন এবং আমাদের সমস্যাগুলো জানবার চেষ্টা করতেন, এবং সেই ক্ষেত্রে আমরা কি করব না করব এই বিষয়গুলো হুজুর জানতে চাইতেন। আমার এইরকম বহু স্মৃতি রয়েছে শান্তর সাথে। অবশ্যই স্মৃতি, বিমানের স্মৃতি, এটা তো অনেক বড় স্মৃতি। বা সারসিনা মাদ্রাসায়, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাদ্রাসার স্মৃতি, এটাও অনেক বড় স্মৃতি আমার সাথেও আছে। আলহামদুলিল্লাহ এই মানুষটিকে আমরা পেয়েছি, এবং হুজুর শান্তকে পছন্দ করে, এটা আমার কাছেও ভালো লাগে যে আমার পছন্দের মানুষকে হুজুর পছন্দ করে, এটা ভালো লাগে। আমরা হুজুরের জন্য এই অনুষ্ঠান থেকে দোয়া করতে চাই, আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, নেক হায়াতে বরকত দান করুক, এবং আমরা বিশ্বাস করতে চাই যে হুজুর আমাদের জন্য দোয়া করেন। শান্ত, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তুমি আসছো, আমি আবারও তোমার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। তোমার জন্য আমার দোয়া রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার লক্ষ্যে সফলতা দান করুক, ইহকাল এবং পরকালে সমৃদ্ধি দান করুন, সম্মানজনক জীবন ও জীবিকার ব্যবস্থা করুক। এবং আমরা বেঁচে আছি, অবশ্যই তো আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমরা যেন একটা সুন্দর মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, আমাদের মৃত্যুটা যেন আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ হয়, সেটার দোয়াও তোমার জন্য করছি, বা আমার জন্য করছি, বা আমাদের অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের জন্য করছি। আমরা আমাদের প্রিয়জনদের জন্য মৃত্যুর দোয়াটা করতে চাই, যেন আল্লাহ তাদেরকে সুন্দর মৃত্যু দান করেন, কল্যাণকর মৃত্যু দান করেন। যেহেতু আমাদের মারা যেতেই হবে, সুতরাং এই মৃত্যুটাও আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসা উচিত, মৃত্যুর প্রস্তুতিটাও আমাদের নিয়ে আসা উচিত। প্রিয় সুধী, আমি আবারও শান্তকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক কৃতজ্ঞ বোধ করছি, তুমি আমাকে তোমার এই কৃতি শিক্ষার্থীদের সাথে প্রোগ্রামে এনেছো, এজন্য তোমার প্রতি অনেক কৃতজ্ঞ বোধ করছি। আর দোয়া করি যেন এই প্রোগ্রামটা সাকসেস হয়। আর আমিও সবার কাছে দোয়া প্রার্থী, তো আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, শান্ত আমাদের কাছে দোয়া চেয়েছে, শান্তর জন্য আমাদের শুভকামনা, আমাদের অর্জন, আমাদের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে সফলতা দান করুন। শুধু শান্তকে নয়, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছেন, দারুন নাজাতের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমৃদ্ধি দান করুন, সবাইকে সুখী করুন। আমার কাছে সুখটা অনেক বড় জিনিস হয়ে ওঠে। আমরা যে জায়গাতেই থাকি, একজন ডাক্তারের যেমন সুখ প্রয়োজন রয়েছে, একজন ইঞ্জিনিয়ারের যেমন সুখ প্রয়োজন রয়েছে, একজন শিক্ষকের সুখ প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু যে কর্মযোগ্যে রয়েছে না কেন, দিন শেষে কিন্তু আমরা সুখ চাই। সুতরাং আমরা দারুন নাজাত পরিবারে যারা রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুখী করুন। অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।